আমাদের এখন প্রথম কাজ হবে এই এলাকায়, 1 নম্বর কাজ হবে ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হবে সেবামূলক কাজ করা। আমরা চাকমা হোক, উপজাতি হোক, অ্যাম্বুলেন্স দিয়ে আমরাই তাদের গর্ভবতী মায়েদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো ভাইরাল করে দিবেন যে মুসলমান সেবামূলক সংস্থা আপনারা প্রতিষ্ঠা করবেন, আপনারা তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন, শিক্ষার ব্যবস্থা করবেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন। তাদেরকে আপনারা বলবেন যে তোমাদের যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এগুলো তোমাদের নিরাপত্তা দেবে না, বরং তোমাদের নিরাপত্তাকে হুমকির মুখোমুখি করবে, তোমাদেরকে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর মুখোমুখি করে দিবে। আমরা তোমাদের নিরাপত্তা দিব, আমাদেরকে বলবা। এই জন্য আপনারা ওদের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং উস্কানিতে পা দিবেন না। আপনারা সাবধান থাকবেন। আপনাকে আঁচড় মারলেও আপনি শক্তি জমা করে রাখবেন। শুনেন, আমাদের শক্তি এখন কম, ওরা কিন্তু ইচ্ছা করে কিন্তু ঢিল মারতেছে। ওরা চাচ্ছে আগুন ধরানোর জন্য, ওরা চাচ্ছে আপনাকে মাথা গরম করে দেওয়ার জন্য। মাথা গরম করে দিলে তারা কয়েকটা কাজ করবে। ভারতকে বলবে তুমি এবার সশস্ত্র সাহায্য করো, আরকান আর্মিকে বলবে তুমি সৈন্য পাঠাও, আর জাতিসংঘে গিয়ে ছবি তুলে পাঠাবে যে মুসলমানরা আমাদেরকে সাম্প্রদায়িক আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতে চেষ্টা করবেন। আমি কিন্তু কাপুরুষ না, আমি কিন্তু ভীতু না। এই যে মনে করেন রসুলকে গালি দিয়েছে কয়েকদিন আগে, পড়িয়েতে একটা করানো হলো, ছেলে ফেলে থানা ঘেরাও করলো। একটা পর্যায়ে গিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল আর্মির সাথে। দেখেন, একটা ছেলে রসুলকে গালি দিয়েছে, এই ছেলেটাকে গ্রেফতার করা, তাকে শাস্তি দেওয়া, তাকে সাজা দেওয়া, এগুলো ছোটখাটো একটা ব্যাপার। কথা হলো এই সমস্ত ছেলেদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে? রাষ্ট্রীয় কোন শক্তি, মিডিয়ার কোন শক্তি, আন্তর্জাতিক কোন শক্তি? এটাকে বের করতে হবে। লড়াইটা আমার এদের সাথে। আপনি এখানকার চাকমা টাকমা এগুলো তো টিভি দিলে শেষ মশার মতো, এগুলোর গণার কি আছে এগুলো। কিন্তু চাকমা পড়তে যারা সশস্ত্র, এদের পিছনে কারা আছে? আন্তর্জাতিক শক্তি। আপনারা অনেক কিছু জানেন না। আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে অবস্থান করতেছে সশস্ত্রভাবে হাজার হাজার বাহিনী আরকান আর্মির। এরা হলো মায়ানমারের রোহিঙ্গা এলাকার, এরা মগ বাগি বলা হয় এদেরকে, ওদের ভাষায় মগ বাগি মানে মগ বিদ্রোহী। এই মগ বিদ্রোহীরা জাতি হিসেবে তারা ওখানকার রাখাইন রাজ্যে তারা স্থানীয় নিরগোষ্ঠী। এদের সাথে অরিজিনাল যে বার্মিজ, এদের সাথে সংস্কৃতি মিল নেই, এদের ভাষার মিল নেই। না থাকার কারণে এরা এই এলাকায় নিজস্ব একটা তারা রাষ্ট্র কায়েম করতে চায়। তো প্রথমে এই বার্মিজ সরকার কি করলো? মায়ানমার সরকার মুসলমানদের বিরুদ্ধে তারা গণহত্যা চালাইলো, ব্যাপক গণহত্যা চালালো, ব্যাপক গণহত্যা চালিয়ে মুসলমানদেরকে পাঠিয়ে দিল। এরপরে মায়ানমার আর্মির সাথে স্থানীয় বিদ্রোহী যারা ছিল স্থানীয়, এদের সাথে লড়াই শুরু হলো। এখন পুরো আরকান কিন্তু এদের দখলে চলে যাচ্ছে। কাদের? বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে। এরা বার্মিজ সরকার আন্ডারে নাই, মায়ানমারের পক্ষে নাই। আগে তো মায়ানমারটা রাষ্ট্র ছিল, দেশ ছিল, সেজন্য রাষ্ট্র ভার্সেস রাষ্ট্র, স্টেট ভার্সেস স্টেট, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কথা ছিল। রাষ্ট্রের সৈন্যবাহিনী আর রাষ্ট্রের সৈন্যবাহিনী, কিছুটা বাংলাদেশের একটা নিরাপত্তা ছিল। এখন ক্ষমতায় আসছে একটা বিদ্রোহী বাহিনী। এরা কিন্তু কোনো রাষ্ট্র না, এরা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো এলাকায় তারা আক্রমণ করতে পারে। এবং ইতিমধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন উপজাতীয় অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গ্রুপের সাথে, আরকানের বিদ্রোহী গ্রুপের সাথে একটা সম্পর্ক কিন্তু কায়েম হয়ে যাচ্ছে। এগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য আপনি এখানে শহরের মধ্যে লড়াই না করে আপনি আগামী দিনে কি লড়াই আসতে পারে ওইটা মাথায় রাখার চেষ্টা করেন। আগামী দিনে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমরা সে পাল্টা আঘাত করবো ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবেন। এবং দেশের ভিতরে বিভিন্ন ইসলামী দলের মধ্যে ঐক্য থাকতে হবে। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপনাদের সমন্বয় থাকতে হবে আপনাদেরকে। এরা যদিও এদের মধ্যে ইবাদতের সমস্যা আছে, ইমানের কমতি আছে, আমলের সমস্যা আছে, এবং এরা আন্তর্জাতিক শক্তিগুলোকে বেশি ভয় পায় আল্লাহর চেয়ে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, ভারত শক্তিশালী, আমেরিকা আরো বড় শক্তিশালী, আল্লাহ আমেরিকার চেয়ে বড় শক্তিশালী। তো আপনি
সরকারে আছেন, প্রশাসনে আছেন, সেনাবাহিনীতে আছেন, আমিও চাই আপনারা শক্তিশালী জায়গায় সম্পর্ক রাখেন। ভারত ছোট শক্তিশালী, আমেরিকা দুনিয়াবী শক্তিশালী, চীন এগুলো দুনিয়াবী শক্তিশালী। আপনারা যদি দুনিয়াবী শক্তির সাথে যোগাযোগ রাখতে, আল্লাহর সাথে যোগাযোগ না রাখলে একদিন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। কারণ চীনের শক্তি একদিন থাকবে না, আমেরিকার শক্তি থাকবে না, ভারতের শক্তি থাকবে না। এই জন্য আমাদের প্রশাসন উচিত আল্লাহর সাথে সম্পর্ক রাখা। আর ওলামায়ে কেরাম যে কোনো কাজ করবেন, আপনারা স্থানীয় প্রশাসনের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, নিবিড়ভাবে যোগাযোগ রাখবেন। কোনো আবেগ, কোনো বিশৃঙ্খলা এবং কোনো রকমের আপনাদের মধ্যে এই যে হুজুগে অথবা যেটা বলো গুজবে কোনো কান দিবেন না। কেউ আপনারা গুজবে কান দিবেন না, আবার দায়িত্ব আসলে ছাড় দিবেন না। সতর্ক থাকার চেষ্টা করবেন। এই দেশে অনেক কিছু হওয়ার চেষ্টা করবে, ওরা ইচ্ছাকৃতভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো মুসলমানদের সাথে, স্থানীয়দের সাথে, বাঙালি অবাঙালি একটা কি করবে, লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর একটা কথা, বৈষম্যের বিষয়। আসলে তো ওরা দাবি করে ওরা বৈষম্যের শিকার। বৈষম্যের শিকার তো হচ্ছে বাঙালি বেশি বৈষম্যের শিকার বড়। হ্যাঁ, কিভাবে সেটা আপনি ভালো করে জানেন। যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে কিন্তু যতগুলো ধারা আছে সেই সব ধারাগুলো পড়লে এখানে মনে হয় যেন পার্বত্য চট্টগ্রামটা মূলত মেজবান হচ্ছে এরা, আর বাঙালি হচ্ছে এরা মেহমান পরে আসছে। এখন দেখেন সাধারণ হিসাব, এই চট্টগ্রাম অঞ্চলটা ছিল জঙ্গল এলাকা। কি এলাকা? জঙ্গল এলাকা। তখন তো হাটাজারিতেও কোনো মানুষের বসবাস ছিল না, বাঁশখালীতেও কোনো মানুষের বসবাস ছিল না। 1000 বছর আগে জঙ্গল এবং জঙ্গল ছিল। শুধু চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে, কক্সবাজার, চট্টগ্রাম শহরের এই যে কোতোয়ালি থানার সামনে যে এই এলাকাটা, শহরের কিছু এলাকা, কর্ণফুলী এলাকা, এগুলো ছিল। তখন আপনার এই যে এই মোটামুটি বাজার সাজার ছিল কিছু। চট্টগ্রাম শহরও তখন জঙ্গল ছিল, চট্টগ্রাম শহর জঙ্গল ছিল। আমরা 1981 সালে যখন আসছি চট্টগ্রাম শহরে, তখন আমরা ছোট ছোট চিতাবাঘ, ছোট ছোট বাঘের মতো ইয়ে দেখতাম আমরা। এবং আমাদের লালখান বাজার এলাকাকে বাঘগুনা বলা হয়। মাত্র 50-70 বছর আগে সেখানে বাঘ দেখা যাইতো সেখানে। তোরা দেখেন, যেখানে চট্টগ্রাম শহরে কোনো মানুষের বসবাস ছিল না, যেখানে হাটাজারিতে কোনো মানুষের বসবাস ছিল না, রওজানো মানুষের বসবাস ছিল কিন্তু খুব কম একেবারে, সেখানে এত লক্ষ লক্ষ সাকবার বসবাস করতে গেছিল এত বড় জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে। এগুলো সব ভাগ ভাল্লুকের জায়গা ছিল, হাতির জায়গা ছিল এগুলো। এবং ইবনে বাতুতার বই পড়েছি আমি, নাম শুনছেন ইবনে বাতুতার? ওনার বই পড়েছি যে আমি যখন নাকি সফর শেষ করে চাইনা ইত্যাদি এলাকা থেকে আসলাম, আমি দেখলাম হাতির এলাকা। দেখলাম কি দেখলাম? হাতির এলাকা। এগুলো হাতির এলাকা ছিল। এখানে মানুষ করতে গেছিল। যদি বলা হয় এখানে কি বলা হয় যে আবহাওয়া কি বাঙালি কি বলা হয় এদেরকে, পাহাড়িদেরকে আদিবাসী। আদিবাসী হচ্ছে, হাতি হচ্ছে আসল আদিবাসী। আসল আদিবাসী হচ্ছে হাতি। সুতরাং এরা যে আদিবাসীত্ব দাবি করে, এটাও হতে পারে যে বাঙালিরা হয়তো কিছুটা পর আসছে, কিন্তু ওনারাও কিন্তু পর আসছে। ওনারা কিন্তু আগে থেকে আসছে তা না, এটা ভুল ইতিহাস, এটা ভুল ইতিহাস। আর বাঙালিরা এসে জিয়াউর রহমান যখন বাঙালি থেকে পাঠিয়েছেন, এই কথা বলে পাঠান নেই যে ওদেরকে তাড়িয়ে দিয়ে বসবাস করো। বাঙালিদেরকে তিনি সেটেল করছেন এমন সমস্ত জায়গায় যেখানে কোনো অবাঙালি ছিল না। এগুলো ইতিহাসের বাস্তবতা। ঠিক আমাদের আদিবাসীরা যেরকম মিথ্যা একটা ইতিহাস বলতেছে, কেউ কেউ ভারতবর্ষের হিন্দুরাও কিন্তু একটা মিথ্যা ইতিহাস বলে। সেই ইতিহাস হচ্ছে কি, যে এই ভারতবর্ষে আর্যরা আসছে প্রথম, পরে এই লাহোরে প্রত্নতত্ত্ববিদরা ওরা মাটি খনন করে একটা শহর আবিষ্কার করছে, মহেঞ্জোদারো। হ্যাঁ, 2টা শহর আবিষ্কার করছে। এই শহর আবিষ্কার করে দেখা গেল যে আর্যরা আসার আরো বহু আগে এই জায়গায় কিন্তু অন্য সম্প্রদায়ের লোকরা আসছে। সুতরাং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়ে গেছে ভারতবর্ষ হিন্দুদের দেশ না। হিন্দুদের আগেও কিন্তু অন্যরা কি এখানে ছিল। ভারতবর্ষ যেভাবে হিন্দুদের দেশ নয়, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত ঐতিহাসিকভাবে। এই আর্যদের আগেও কিন্তু এখানে আরো আদিবাসীরা ছিল। ঠিক তদ্রুপ এটা যেটা বলা হয় যে আদিবাসীদের জায়গা অবাঙালিদের নয়, মোটেও নয়। এটা তাদের আগে এখানে ভাগবাল্লুক ছিল এবং সেটা একদম অনুন্নত একটা এলাকা ছিল। এখানে বাঙালিদেরকে মেহমান মনে করে বৈষম্যের শিকার এখানে করা যাবে না। যাই হোক, আপনাদেরকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সবর করতে হবে। ওলামায়ে কেরামদেরকে যেটা করতে হবে, আগামী দিনের লড়াই কিন্তু অনেক ভয়াবহ হবে। হাসিনা চলে যাওয়াতে থাকাতে সংকট ছিল এতটুকু, ও চলে গিয়ে সংকটটা এখন আরো এত বড় হয়ে গেছে এখন।
এখন অনেক রকমের লোক যুক্ত হয়ে যাচ্ছে, এখন কালেমার পতাকা নিয়ে কথা চলছে, আর অতি উৎসাহিত দেখা যাচ্ছে এক পক্ষে, আরেক পক্ষে নানান রকমের এখানে সমস্যাগুলো তৈরি হবে, সামনে আরো সমস্যা তৈরি হবে। হঠাৎ দেখবেন এখানে কিছু মাদ্রাস ছাত্রকে আল্লাহ না করুক হয়তো শহীদ করে ফেলছে, অথবা শুনবেন এখানে কোনো সমস্যা হচ্ছে মসজিদে। এগুলো আপনাকে ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে, সাংগঠনিক শক্তি দিয়ে, আল্লাহর ভরসা রেখে, দাওয়াতের চেতনা, জেহাদের ঈমান, জেহাদের অঙ্গীকার এবং প্রশাসনিক যোগাযোগ সব কিছু আপনাকে মেনটেন করে কিন্তু এই চক্রান্তগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। এই জায়গায় আমরা আছি, এই জায়গায় আমরা ছিলাম, আগামীতেও এই জায়গায় থাকবো ইনশাআল্লাহ আজিজ। এবং বারবার আমি যেটা বলতেছি এটা হলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে, দুটো জিনিস মনে রাখবেন। একটা হলো হিন্দুত্ববাদের রাজনীতি, আর একটা হলো স্থানীয় হিন্দু, দুই জিনিস। এই মাজার এখন হিন্দুরা এরা মিছিল করে, এরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল, শাহবাগে মিছিল করতেছে। এরা কিন্তু সাধারণ হিন্দু না, এরা হচ্ছে হিন্দুত্ববাদের রাজনীতি। ঠিক পার্বত্য চট্টগ্রামেও এক দল আদিবাসীদেরকে নিয়ে তারা রাজনীতি করতে চায় ওদের মধ্যে। এরা কিন্তু ওদের শত্রু, এদেরকে বলে দিবেন। আপনারা কি করবেন? আমাদের শত্রু হচ্ছে যারা আদিবাসীদেরকে নিয়ে বাঙালিদের বিরুদ্ধে রাজনীতি করতে চায়, তারা যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করতে চায়, তারা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু, মুসলমানদের শত্রু, এবং স্বয়ং আদিবাসীদের তারা শত্রু। তারা আপনারা যেটা করবেন সেটা হলো এই পলিটিশিয়ান যারা আছে আদিবাসীদের, এদেরকে বাদ দিয়ে এদের মধ্যে সাধারণ যারা নাগরিক আছে, নিরীহ যারা আছে, তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, ওদেরকে দিয়ে দাওয়াত দিবেন, ওদেরকে ইসলামের দিকে আনার চেষ্টা করবেন, তাদের সাথে কথা বলবেন। ইসলামের দিকে না আসলেও কমপক্ষে ইসলামের প্রতি যেন তারা বিরাগ ভাজন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা চক্রান্তের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো এই পার্বত্য আদিবাসীরা ব্যাপক হারে কিন্তু খ্রিস্টান ধর্মে তারা দীক্ষিত হয়ে যাচ্ছে। এটা আরেকটা চক্রান্ত। এই অঞ্চলে দুইটা চক্রান্ত, একটা হলো হিন্দুস্তানের চক্রান্ত, আর একটা হলো পশ্চিমা বিশ্বের চক্রান্ত। হিন্দুস্তানের চক্রান্ত হলো এদেরকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে বাংলাদেশকে নষ্ট করা, ধ্বংস করা। হিন্দুস্তানের টার্গেট এতটুকু। আর পাশ্চাত্যের চক্রান্ত হলো এই পুরো অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্য কায়েম করা। সব আপনাকে সতর্ক থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে আপনাদেরকে। এবং এই চক্রান্তের সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু যারা সাধারণ, যারা আদিবাসী, এই চক্রান্তের সাথে যাতে এরা না পড়ে, এই জন্য ওদেরকে, ওদের আদিবাসী, অমুসলিম, চাকমা নাগরিকদেরকে আপনার পক্ষে রাখার চেষ্টা করতে হবে, তাদেরকে বুঝাতে হবে। কেন? একটু অধৈর্য হবেন না, আমার কথা বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি কথা। যখন 47 সালে যখন দেশ ভাগ হলো, কোনটা ভারত কোনটা পাকিস্তান, হ্যাঁ, সেই সময় কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের যে রাজা ছিল, সে কি ভারতের সাথে গেল নাকি পাকিস্তানের সাথে আসলো? ইতিহাস যখন ফোটাফুটি চলতেছে, হ্যাঁ, কাশ্মীর অর্ধেক পাকিস্তানের, অর্ধেক হিন্দুস্তানের, পাঞ্জাব অর্ধেক হিন্দুস্তানের, অর্ধেক পাকিস্তানের, ঠিক আছে, বাঙ্গাল অর্ধেক হিন্দুস্তানের, পশ্চিমবঙ্গ হিন্দুস্তানের, পূর্ববঙ্গ পাকিস্তানের। এই সময় পার্বত্য চট্টগ্রাম এই এলাকা, এটা তো মুসলমানদের এলাকা ছিল না। এই আদিবাসীরা তখন কি হিন্দুস্তানের পক্ষে গিয়েছিল নাকি পাকিস্তানের পক্ষে আসছিল? তারা কার পক্ষে আসছিল? সুতরাং বাংলাদেশের তখনকার পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ আর কি একই। অর্থাৎ সুতরাং এরাই তো ভোট দিয়ে, ওদের রাজাই তো আমাদের পক্ষে ছিল, মুসলমানদের পক্ষে ছিল। পাকিস্তান তো যুদ্ধ করে, লড়াই করে এদেরকে পাকিস্তান অন্তর্ভুক্ত, বাংলাদেশ অন্তর্ভুক্ত করা নাই। কথা ঠিক কিনা? এরা নিঃস্বাচ্ছাই, ওদের রাজা আমাদের হিন্দুস্তানের দিকে না গিয়ে এরা এইদিকে ছিল। সুতরাং এদের যে মূল যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের পক্ষে, এটা তাদেরকে বুঝাতে হবে। সেটা তাদেরকে আগে কোনো সময় এই আদিবাসীরা, চাকমারা বলে নাই যে আমরা বাঙালিদের বিরুদ্ধে। এটা ইদানিং ভারত তাদেরকে শিক্ষা দিচ্ছে এটা। সুতরাং এই চক্রান্তগুলো বোঝার দরকার রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে এই রাজনীতি বোঝার তৌফিক দান করুন।